রোজকার মতন আজকেও চলে এসেছি বাঙালিয়ানা খাবার নিয়ে। কি কি রান্না করব সবটাই আজকে তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। প্রথমেই বলি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে আছে পেঁপে আলু ভাতে, এটার বাবার জন্য। এখানে আছে মটন এবং আলাদা কিছু মেটে। এখানে আছে গুলে মাছ, গুলে মাছের একটা কষা হবে। এখানে আছে কলাইয়ের ডাল ভেজানো, কলাইয়ের ডাল দিয়ে আজকে একটা পাঞ্জাবি স্টাইলে ডাল বানাবো। এই যে ডালটা বানাবো তার সাথে যা যা মশলা লাগছে আমি সেখানে এটা কুচিয়ে রেখেছি। বেগুন পেঁয়াজ কেটে রেখেছি, মশলাই লাগবে। এখানে সর্ষে, পোস্ত, সাদা জিরে, কালো জিরে সব ভেজানো আছে, সাথে কাঁচা লঙ্কা। এটা হবে সর্ষে দিয়ে চাল কুমড়ো দিয়ে একটা ভাপা বানাবো। এখানে যে মটন বিন্দালুটা বানাবো সেটার জন্য রয়েছে এখানে যা যা উপকরণ লাগবে আমি সেটা এখানে সাজিয়ে নিয়েছি। আর আছে এখানে মানকচু বাটা করব, সেই পাতাটা আমি অনেক সকালবেলা গিয়ে একজনের বাড়ির থেকে চেয়ে নিয়ে এসেছি। আজকে এই পর্ব হচ্ছে, চলো আমি রান্নাগুলো শুরু করি। সবার আগে আমি ডালটা বসিয়ে দেবো। এপাশে ভাত বসিয়ে দিয়েছি, এপাশে আমার ডালটা হতে থাক। আমি এখন মানকচুর পাতাটাকে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, এবার একটু ভেজে নেব। আমি এবার এই মানকচু পাতাটাকে বাটবো। এখানে দিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে আমি এবার এটাকে বেটে নেব। কলাইয়ের ডালটা হাফ সিদ্ধ করে নিয়েছি, হলুদ দিয়ে দেবো। ডালটা কিন্তু কাটা দেব না। এবার রসুনটা দিয়ে দেবো, তেজপাতা, জিরে, ধনে, হিং দিয়ে দেবো। এবার কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো, মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দেবো। এবার ফুটলে ভালো করে একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। আমি মটনটা একটু প্রেশারে সিদ্ধ দিয়ে নেব। এটা অনেক রকমের করা যায়, ওভারনাইট ম্যারিনেট করে রাখা যায়। তো আমি যেহেতু এখন ভিডিওটা খুব তাড়াতাড়ি করছি তার জন্য আমি এই প্রসেসেই করছি। এটা আমার সুবিধার জন্য আমি এখন এটাকে সিদ্ধ করে নেবো একটু। এবার ডালটা আমার হয়ে গেছে, ডালটা আমি এবার নামিয়ে নেব। এটা হচ্ছে ঠাকুরবাড়ির কলাইয়ের ডাল, পাঞ্জাবি স্টাইলে। এটা টেনে যাবে, আর আমি এই জন্য একটু ঝোল ঝোল নামালাম। এবার এই যে চাল কুমড়ো ভাপাটা আমি করব, আমি তার জন্য সর্ষে পোস্ত, দু রকমের সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কাটা বেটে নেব। একটু নুন এটার গায়ে মাখিয়ে নেব প্রথমে।
মটনটা যে বয়েল করেছি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা এই লেবুটা ভিপালদের বাড়ির গাছে, যে হচ্ছে তোমাদের দিদি ভাই, ও পাঠিয়েছে লেবুটা, দিদি ভাই পাঠিয়েছে লেবুটা। তা আজকে আমরা কেটে এটাকে খাবো। তো প্রথমে তোমার দাদাকে খাওয়াই। গাছের জিনিস একটা আলাদা শান্তি থাকে। বাবারে, আজকে তো কোনো খাবারই ঠিক চিনতে পারছি না আমি, কোনটার কি নাম কি বিষয়। আজকে সম্পূর্ণ আমার কাছে একটা সারপ্রাইজ, একটা লাঞ্চ। এই বাটাটা কিসের মা? এই বাটাটা ওটা মানকচুর পাতা বাটা। গ্রেট। এটা তো মেটে, কিন্তু মেটের এটা কি? মেটের দো পেঁয়াজা। দু পেঁয়াজ। তুমি কি করছোটা কি ওখানে এখন? আর কিছু আইটেম আছে নাকি? না, এখানে একটা ড্রিঙ্কস বানিয়ে রাখলাম। ও আচ্ছা, এটা আচ্ছা, এইটা খুব ভালো, সবাইকে দেখাই। এটা একটা খুব ভালো মেটাবলিজম ঠিকঠাক করার একটা ড্রিঙ্ক, আর খুব হজম টজম সব কিছু খুব ভালো করে। এটা দেখাই সবাইকে, তারপরে বলে দিচ্ছি এর মধ্যে কি কি আছে। এই যে ড্রিঙ্কটা মা বানিয়েছে, এই পানীয়টা আমি এই শ্যুট করার 1-1.5 ঘন্টা বাদে খাই। এটার মধ্যে কি কি আছে বলো? মৌরি, জোয়ান, আদা, আর আছে পুদিনা পাতা। মৌরি, জোয়ান, আদা, পুদিনা পাতা। আদাটা কি কুচি করে ফেলেছো নাকি তার রসটা দিয়েছো? ছেঁচে দিয়েছি। এর মধ্যে আছে মৌরি, জোয়ান, পুদিনা, আদা। এই যে আদাও আছে, আদা কুচিয়ে দেখা যাচ্ছে। এই ড্রিঙ্কটা আমি ঠিক এই ভারী একটা লাঞ্চ করার 1 থেকে 1.5 ঘন্টা বাদে খাই। আবার অনেকে আছে এই ড্রিঙ্কটা রেখে দাও, রাত্রে খায়, রাত্রে খেয়ে শোয়। পাঞ্জাবি স্টাইলের কলাইয়ের ডাল, ঠাকুর বাড়ির আদলে রান্না। আচ্ছা, এটা ঠাকুরবাড়ির আদলের রান্না। এটা পাঞ্জাবি কলাইয়ের ডাল। ওকে, এটা তো লাউ না, এটা হচ্ছে চাল কুমড়ো, সর্ষের নারকোল পোস্ত দিয়ে ভাপা বাটিতে করে, পুরো সর্ষের তেল দেওয়া একটু। নাইস, নতুনত্ব একদম। এটা তো গুলে মাছ। হ্যাঁ, এটা কি গুলে মাছ? গুলে মাছের কষা নাকি? কষা, গুলে মাছের কষা। এটা খুব খুব সুন্দর একটা মাছ। মেটের দো পেঁয়াজা। মেটের দো পেঁয়াজা। ওকে, নাইস। মেটের দো পেঁয়াজা বানিয়েছে। এই মাটনের এটা কি আইটেম? এটা যে মটনের ভিন্দালু। মাটন ভিন্দালু।
মা বলছিল মাটন ভিন্দালু বানাবো, তবে আজকেই যে বানিয়ে ফেলবে এটা আমি ভাবিনি। আর এই বাটাটা তো বলেই দিল, এটা মানকচু পাতা বাটা কচুর পাতা রয়েছে এখানে, ভাজা বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, লঙ্কা। দিদি ভাইয়ের বাড়ির লেবু। তার আগে খাওয়া শুরু করি গরম ভাত দিয়ে। এটা মানকচু পাতা বাটা, তাই তো? কি সেন্ট এসছে নাকি গো, আহা হা। সত্যি কচু টচু মাখতে না মাখতেই জিভে জল চলে আসে, আমার মুখে জল চলে আসে, মানে তখনই বোঝা যায় যে হ্যাঁ আমি মানে বাঙালের রক্ত বইছে শরীরে আর কি। সকালবেলা গিয়ে একদম কচি কচি পেরে আহা হা হা। তুলে নিয়ে এসছো? কি বলছো, কোথা থেকে? এই যে রাফেলদের বাড়ি নিচু হয়ে মানে ওদের কেটে নিলাম। উঠোনে? হ্যাঁ, বাহ, বাগানে? জমিতে আর কি। হ্যাঁ, বাহ। অনেকদিন খাই না মানকচুর পাতা বাটা, তার জন্য কি মনে হলো আজকে একটু এটা কি কচু একদম পাতলা সরু যেটা বেরোয়, কি ভালো লাগে না খেতে। এগুলো খেলে শুধু ভালো লাগে না, এগুলো খেলে কিন্তু এই পাতা বাটা গা হাত পা ব্যথা ভীষণ, মানে গা হাত পা ব্যথাটা গুলো কমে ভীষণ ভীষণ। আগেকার দিনে মানুষ খুব খেত কেন? পাঞ্জাবি কলাইয়ের ডাল, এটার সঙ্গে না অ্যাকচুয়ালি একটু রুটি দিয়ে বেশি ভালো লাগবে না? এটা কিরম ভাবে রান্না হয়েছে একটু বলো। কলাইয়ের ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে তারপরে প্রেসারে সিটি দিলাম। সিটিটা এমন হবে গলে না যায় একদম, ওকে, গোটা গোটা থাকা চাই, গোটা গোটা আছে না। বাহ, এবার ওটা সিদ্ধ করলাম, সিদ্ধ করে এর মধ্যে রসুন আদা বাটা, কি সুন্দর রসুনের কাঁচা, সেন্ট আসছে গো। কাঁচা সব রসুন আদা দুটোরই কাঁচা। হ্যাঁ, তারপর দিলাম তোর কি দিলাম আমার মাথায় ভুলে যাচ্ছি। আসলে এতগুলো রান্না করলে তো মনে থাকার না থাকারই কথা। ফোড়নে কি দিয়েছো? ফোড়নটা কিছু না, শুধু সিদ্ধ। আমার মা ভুলে যাচ্ছে, এটা একটা ঠাকুর বাড়ির রান্না, ওখান থেকে ইন্সপায়ার হয়ে করেছে পাঞ্জাবি কলাইয়ের ডাল। কলাইয়ের ডালটা একটু সিদ্ধ করে নিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, ঘি, বাটা মশলা দিয়েছি, গুঁড়ো হিং দিয়েছি, নুন দিয়েছি, তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। হ্যাঁ, আসলে কি হয়, নিজে পুরো রান্নাটা করে মনে থাকে, একটুখানি ইন্সপায়ার হয়ে বা কোনো কিছু দেখে করলে তখন একটু গুলিয়ে যায় এটা। এই যে এই বইটা এমন কেউ নেই পূর্ণিমা ঠাকুরের, ঠাকুরবাড়ির রান্না যার কাছে নেই, এটা অসাধারণ একটা বই। আর এই বইটা খুব প্রো রাঁধুনিদের জন্য, মানে এখানে খুব শর্টে লেখা, তোমাকে বুঝে নিতে হবে। একটা জায়গায় লেখা ডালটা কষিয়ে নিলাম, একটা ডালের আইটেম আমি দেখছিলাম, ডাল কষানো তো আমার বুঝতে জীবন চলে যাবে, মানে কি। তো তারপরে যাচ্ছি এটা কি যেন নামটা? এটা চাল কুমড়ো ভাপা, চাল কুমড়ো, সর্ষে পোস্ত, কাজু, নারকোল কুড়োনো সবকিছুতে বাটির মধ্যে বসিয়ে ভাপানো। এটা আমি বহু আগে খেয়েছিলাম, আমার একজন পরিচিত খাইয়েছিল, আমি খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আজ থেকে বহু বছর আগের কথা সেটা, কিন্তু আমার সেটা মাথায় আছে। তুমি মনে এর আগে একবার রেঁধেও ছিল এটা? সেটা বেসন দিয়ে এরকমই, তোকে বেসন দিয়ে গুলে ওটাকে ভেজে দিয়েছিলাম, একদম স্যান্ডউইচ মতো করে বানানো। এটার মধ্যে কি কি দিয়েছো একটু বলো। সর্ষে, দু রকমের সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত আর নারকোল কোড়া, কাঁচা লঙ্কা, সব শিলে বাটা। ওকে, বেটে এবার এটা মেখে, নারকোলটা কোড়াইনি, ওটা মেখেছি, অ্যামেজিং খেতে, অ্যামেজিং। পুড়িয়ে ওটা জলের বাটির মধ্যে, কড়াইয়ের মধ্যে, বাটির মধ্যে ভরে ঢাকা দিয়ে ভাপানো। এইটা আমার নিজস্ব করা আর কি। সবাইকে বলে রাখি, আমি একটা পর্তুগালের জার্সি পরে আছি। আমি পর্তুগালকে পছন্দ করি কেবলমাত্র রোনাল্ডোর জন্য। 40 শুদ্ধ একটা প্লেয়ার, তার ডেডিকেশন, তার ফিটনেস, খেলার প্রতি তার মানে কি বলবো ডেডিকেশন দেখলে জীবনটা যেন ধন্য হয়ে যায়। রোনাল্ডো, মেসি, এদেরকে আমি প্রায় একই জায়গায় রাখি। এরা শুধুমাত্র প্লেয়ার না, এরা একটা ইনস্টিটিউশন, এদের থেকে সবসময় সবকিছু শেখা যায়। তুমি যে কোনো প্রফেশনেরই হও না কেন, এরা তো ফুটবলার, কিন্তু এদের থেকে শিখতে পারবে জীবনের আসল মানেটা, এরা শেখায়। এটা কিন্তু ফুটবলারের সাথে সাথে একজন ফিলোসফার আমার মনে হয় অন্তত। এদের দেখো, এমবাপ্পে, হালার্ড, ভিনি জুনিয়র, এরা উঠছে, এরা বাচ্চা ছেলে, দ্রুত উঠছে এবং অসাধারণ প্লেয়ার, এদের নিয়ে কোনো কথা হবে না। ভিনি জুনিয়র যেন কোন ক্লাব বিমান, এই যে প্লেয়ারটা রোনাল্ডো বা CR7, পৃথিবী যাকে যে নামে চেনে, সে 40 বছর বয়সে এসে একটা স্বপ্ন নিয়ে আসলো যে একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু পারলো না। এবং সে কেন পারলো না, তার টিমের সহযোগিতা ছিল কি ছিল না, তার কোচ কতটা টিমকে ম্যানেজ করতে পেরেছে কি পারেনি, এগুলো পরের কথা। কিন্তু একটা স্বপ্ন নিয়ে এসেছিল যেটা সত্যি হলো না, হয়তো আর আগামী বিশ্বকাপ সে খেলবে না, তার বয়সের কারণেই হয়তো আর খেলতে সে পারবে না। আমার মনে হয় তার যা ফিটনেস এই মুহূর্তেও আছে, ফাটিয়ে দিতে পারে আরো 4 বছর বাদে 30 ওয়ার্ল্ড কাপ, কিন্তু মনে হয় না খেলবে। তবে আমি চাই খেলুক, মেসিও খেলুক। তবে কিংবদন্তি পৃথিবীতে যতগুলো ফুটবলার আছে, সেটা পেলে হোক, মারাডোনা হোক, জিদান হোক, এদের সাথে সাথে রবার্তো কার্লোস হোক, রোনাল্ডিনো হোক, মানে এই যে সমস্ত কিংবদন্তি প্লেয়ার, আরো কার নাম নেবো, তো এদের সাথে কিন্তু ভালোভাবেই উচ্চারণ হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম, মেসির নাম, নেইমারের নামটা নেওয়া উচিত। নেইমারও তো পেলো না,
এবার বিশ্বকাপটা তবে নেমারও আসলে নেমার এত চোট ফোট খেয়ে ঠেয়ে মানে খুব বাজেভাবে চোট খেয়ে আছে, খুব চেষ্টা করেছিল এবার পারলো না, জানি না লাস্ট ম্যাচে 80 মিনিটও নামালো কি করলো বুঝলাম না সেদিন। তবে ব্রাজিল এমন একটা দেশ, যেই দেশের ফ্যান হয়েই মানুষ ফুটবল ওয়ার্ল্ড কাপটা বোঝা শুরু করে। জন্মের পর থেকে ওয়ার্ল্ড কাপ দেখছি মানে ব্রাজিল, মায়ের শাড়ির রংটা ব্রাজিল কাছাকাছি, মানে ওয়ার্ল্ড কাপ দেখছি মানে ব্রাজিল, এই ব্যাপার না। আমি ফুটবলের বিরাট সমর্থক, ফুটবল ভালোবাসি, কতটা বুঝি না বুঝি পরের কথা, ভাই কোনটা ফাউল হওয়া উচিত না উচিত, কোনটা অফসাইড, এত আমার বোঝা যাওয়া দরকার। যারা বোঝে তারা বোঝে, ভিপাল খুব ভালো বোঝে, ইনফ্যাক্ট তুজো খুব ভালো বোঝে, আমি ওদের থেকেও শেখার চেষ্টা করি। তবে আমার ফুটবল খেলাটা খুব ভালো লাগে, একটা বল নিয়ে 22টা প্লেয়ার খেলছে, তারা মরিয়া হয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য, একটা ডিসিপ্লিন, একটা সব কিছু, তার মধ্যে একটু গন্ডগোল হয়ে যায়, সেটাকে সামলানো, এটা দুর্ধর্ষ একটা স্পোর্ট সকার। রোনাল্ডোকে আজকে ট্রিবিউট দেওয়ার জন্য এই জার্সিটা, এবং আমি রোনাল্ডোর বিরাট ফ্যান। চলো এবার এটা খাই, গুলে মাছ। বাহ বাহ বাহ, ব্যাস ব্যাস, আর না, এটা কিন্তু আলু দিনি। হ্যাঁ না না ঠিক আছে। গুলে মাছ, এটা আমার দাদুর খুব প্রিয় মাছ ছিল। দাদু তোর বম্মা, আমার জেঠিমা, দাদু, এদের খুব প্রিয় মাছ ছিল। দাদুকে ছোটবেলায় এই মাছটা আনতে খুব দেখতাম। একদম কষা, গুলে মাছের কষা যাকে বলে, বিউটি। জ্যান্ত মাছটা ছিল, খুব ভালো। একটু লেবু দিলাম, আমার একটু ভাত টেনে নিই। আহা এক্সেলেন্ট, লেবু দিয়ে লাগছে আরো। বিপাল খাস গুলে মাছ? না, এই যারা মাছ টাছ ঠিক মতো খায় না আমি অবাক হয়ে যাই। বিপাল আবার সব মাছ খায় না। ইলিশ খান বাবু, পাবদা খান বাবু, পমফ্রেট খান বাবু। ইয়ে খায়, ইলিশ, পমফ্রেট, পাবদা, ভেটকি, ভেটকি, ভেটকি খান বাবু, চিংড়ি খান বাবু। তাহলে কোনটা বাদ গেল? সব 1000 টাকা করে দাম। হ্যাঁ, সব তার অনেক অনেক দাম। মাছটা ডিমও আছে, একটু ডিমও আছে, লোকজন সেরকম খায় না দামও বেড়ে যাচ্ছে। ডিম। অনেকদিন পর আজকে এই মাছটা খেতে ভালো লাগলো না? সুপার রুই লাগলো। কাতলা, বোয়াল, ইলিশে তো হয়ই। যা তোমার বেগুন ভাজা দুটোই তো আমার খাওয়া হলো না, সাইডে রয়ে গেল। আচ্ছা থাক, বেগুন ভাজা তো খাই সবসময়, আজকে আর খাবো না। এবারে খাবো মেটের দো পেঁয়াজা লিভার কারি। আহা, বাস বাস বাস। এই যে বেশ বড় বড় সাইজের খাসির মেটে, আলাদা করে আজকে মেটে কিনে আনা হয়েছে অনেকটা। আর এটা দো পেঁয়াজা, এখন তুই বলবি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। সব খাবার আগে একটা গন্ধ নাকে আসে, ভিন্ন স্বাদের খাবার, মানে এই রান্নাটা সম্পূর্ণ আলাদা গন্ধ, তার থেকেও বেশি আলাদা গন্ধ হবে তোর ওই মটনটা। অনেকেই আছে এই যে এলাচ, গোটা এলাচ মুখে পড়লে ফেলে দেয়, আমি তো গোটা এলাচের ঝুঁকি নিয়ে খাচ্ছি এখন, দেখবে সবাইকে এরকমই দেখাই। মেটের দো পেঁয়াজা, দাও একটু ভাত, মাটন দিয়ে খেতে হবে, সামান্য দাও। খা। কি বানিয়েছো এটা? এই হচ্ছে মেটের দো পেঁয়াজা, ভীষণই গায়ে মাখা মাখা, তেলটা একটু দরকার আমার। হা হা হা, এই যে রোগানটা, এটাতেই আসল মজা। এর রোগানটাতেই আসল মজা, জানো তো। অল্প ভাত দে মা, দাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বাস। এই হচ্ছে একটু সামান্য শুকনো ভাত মুখে নিয়ে ডুবে কামড় দিয়ে হেভি লাগবে, আর একটু লঙ্কা। পরোটা দিয়ে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, আর ভাতের সাথে শুকনো শুকনো করে মেখেও খেতে পারো, সুপার। হ্যাঁ, এগুলো আজকের এই রান্নাগুলো রুটি পরোটায় ভালো যাবে। হেভি হেভি হেভি। আচ্ছা, রান্নার ঘরানাগুলো ব্যাপক হয়েছে, ব্যাপক। দীর্ঘদিন ধরে মা এবং ছেলে মিলে ভিডিও তৈরি করে যাচ্ছে, মা রান্না করছে, ছেলে খাচ্ছে, ভাগ্নি শুট করছে, বাবা বাজার করছে, তো সব মিলিয়েই একটা খুব যৌথ উদ্যোগে একটা ভ্লগ হচ্ছে। তো অনেকেই লেখে যে তোমাদের কি আর কোনো কাজ নেই খাওয়া ছাড়া, রান্না ছাড়া। আসলে জীবনে রান্নার খাবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, মানুষ বেঁচে থাকে খাওয়ার জন্য। এবার আমাদের কন্টেন্টের ধরনই হচ্ছে রান্না খাওয়া, তো সেটাই আমরা দেখাই।
তো যারা এই প্রশ্নটা করে তাদেরকে আর আলাদা করে উত্তর দিই না, কারণ আর ধৈর্য নেই তাদেরকে উত্তর দেওয়ার। তারা জানে এটা খাওয়া দাওয়ার কন্টেন্ট, তো স্বাভাবিকভাবেই এখানে খাওয়া দাওয়াই হবে, এখানে আর অন্য কিছু হবে না। আর কি বলি, আমার লাস্ট জামাই ষষ্ঠী ভিডিওটা মানুষ খুব ভালোবেসেছে, খুব 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 ভালোবেসেছে। প্রচুর মানুষ লিখেছে, শুভেচ্ছা জানিয়েছে। আর যারা যারা এখনো বোঝনি জামাই ষষ্ঠীর মানে কি, তাদের আর বুঝিয়ে লাভ নেই, আর বুঝিয়ে লাভ নেই। হ্যাঁ, তারা না বুঝলেও চলবে, ভিডিও দেখলে তো খারাপ মন্দ সেটা যেটা ভালো লেগেছে লিখে দিয়েছো। তো এখন যেটা খাবো সেটা হচ্ছে মাটনের ভিন্দালু। মাটন ভিন্দালু একটা অতি প্রাচীন রান্না, যেহেতু আজ পর্তুগালকে সেলিব্রেট করছি, তো একটা পর্তুগিজ রান্নার জন্য রাখা হয়েছে, যেটা কিনা পরবর্তীকালে গোয়াতে গিয়ে খুব পপুলার হয়ে যায় এবং খুব মানে ফেমাস একটা গোয়ান ডিশ হয়ে যায়। এটা একটা ভীষণই পুরনো রান্না। এটা ল্যাম্ব দিয়ে হয়, এটা পর্ক দিয়ে হয়। খুবই বিখ্যাত একটা যাকে বলে পর্তুগিজ রান্না, যেটা গোয়াতে এসে ইন্ডিয়াতেও খুব ফেমাস হয়ে যায়। মাটন ভিন্দালু ভীষণই আর কি কালো কালো হয় এবং খুবই কষা টাইট গ্রেভি হয়, একদম পারফেক্ট হয়েছে দেখতে। ভিন্দালু ঠিক যেমন হওয়া দরকার, মা একদম পারফেক্টলি তাই বানিয়েছে মাটন ভিন্দালু। তো এটা নানান রকম ভাবে মানুষ রান্না করে, গোয়ানরা একরকম রান্না করে, এটা ইন্ডিয়ারই বিভিন্ন স্টেটগুলো বিভিন্ন রকম ভাবে করে। কারো স্পাইসেসে ওটা থাকে তো কারোর থাকে না, কারো এটা থাকে তো ওটা থাকে না। এটা বেসিক্যালি একটা যেটাকে বলে মল্ট ভিনিগার দিয়ে রান্না হয়, বা একটা সময় এটা একটা মল্ট হুইস্কি দিয়েও হতো, সেগুলোর থেকে ধীরে ধীরে বদলে ভিনিগার তো আছেই, ভিনিগার আছে, তেঁতুলের কাঁদ আছে। তো এক একজন এক এক রকম ভাবে এটাকে রান্না করে, এক একজন এক এক রকম ভাবে এটাকে উপভোগ করে। আমার মাও মায়ের মতো করে করেছে এবং সত্যি এটা দেখতে একদমই ভিন্দালুর মতো হয়েছে এবং খেতে নিশ্চয়ই তাই হবে। এবার দেখো রান্নার বিষয়টা তোমাদেরকে বলি। রান্নার বিষয়টা যে যে শেফ বা রাঁধুনি যাই বলো, তার একটা নিজস্বতা কিন্তু সবসময় থাকে। এই মাটন ভিন্দালু কিন্তু ঠাকুর বাড়িতেও আছে, আমি পড়েছি। এক একটা রকমের এক একজন মানুষ রেঁধেছে এটাকে। আমি ইউটিউবেও এটাকে দেখেছি যে এক একটা শেফ এক একজন রাঁধুনি এক এক রকম করে রেঁধেছে। বাহ, একদমই বাঙালি রান্নার সাথে দূর দূরান্তে কোনো মিল নেই। এটা ভাত দিয়ে না খেয়ে এটা তোমরা শুধুও খেতে পারো, এটা কোনো মোটা রুটি টুটি দিয়েও খাওয়া যেতে পারে, নান টান জাতীয়, পরোটা দিয়ে। হ্যাঁ, আবার রাইস দিয়েও ভালো লাগছে। এই চাপের মাংস খুবই টেস্টি হয়। বাহ বাবা, সুপার, দারুণ। ম্যারিনেট কি দিয়ে করেছে এটা? ওই সবকিছু ওরম ভাবে তো আজকে যেরকম ওভারনাইট সবাই করে রাখে দেখা, আমি তো ওইভাবে দেখাইনি। আমি কি করেছি, যেরকম ভাবে সমস্ত মশলা যা যাওয়ার সেগুলোকে আমি সব শিলে বেটেছি, বেটে একদম আগে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে, ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে মাংসটাকে দিয়ে বাটির মধ্যে আমি ওটাকে আগে সিদ্ধ করা মাংসের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মেখে তৎক্ষণাৎই ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। না সবাই ওভারনাইট সিদ্ধ মানে ম্যারিনেট করে তোমার তেমন করে মানে আমি আমার মতো করে করলাম, আমি চটজলদি ওরম ভাবে দেখালাম। এর মধ্যে শুকনো লঙ্কার একটা খুব ভালো ব্যবহার হয়, যেটা তুমি দিয়েছো, জিভটাতে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, একটা ঝাল ঝাল ব্যাপারও আসছে। স্পাইসটা কিন্তু ভিন্দালুর একটা অনেক বড় খাসিয়ত। আহা কি সুন্দর মাটনটা, একটা রিয়াজি খাসি সাদা তেলে, এটা সরষের তেল, সাদা তেলে। হ্যাঁ, কিন্তু সাদা তেলেই হয়, নাহলে সরষের তেলের যে একটা বাঙালিয়ানা গন্ধ আছে না, তাহলে এর মধ্যে কিন্তু চলে আসবে, তাহলে কিন্তু টেস্টটা ওটা পাবি না। একটি অতি প্রাচীন পর্তুগিজ রান্না। পর্তুগিজরা যখন গোয়া এসেছিল তখন এই রান্নাটা কিন্তু ওরা গোয়াতেও দিয়ে গেছে রীতিমতো, এবং গোয়ানরা রান্নাটাকে আপন করে নিয়েছে এবং এটা কিন্তু বলতে গেলে এখন গোয়ান ডিশ এক প্রকার হয়ে গেছে, এবং সেই থেকেই এটা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন আরো শহরগুলোতে ছড়িয়ে গেছে। ভিন্দালু পর্ক দিয়েও খুব ভালো হয়, পর্ক দিয়ে ভিন্দালু খুব ফেমাস। ল্যাম্ব দিয়েও হয়, মাটন দিয়েও হয়, আরও চিকেন দিয়েও হয়, অন্যান্য মাংস দিয়েও হয়। সবারই তো একটু খাওয়ার ইচ্ছা থাকে, তারা তাদের মতো করে সেই মাংস কিনেই করেছে বা করবে। মাটনটা একটু সামান্য একটু ভাত দাও তোমার, একটু শুকনো ভাত। আজকে আমি ভাত বেশি খেয়েই ফেললাম, কিছু করার নেই। বেশি ভাত না, তোকে এক বাটি দিই, তোকে এখন একটুখানি ভাত দিলাম। তোরা না, ব্যাস আমি একটুখানি এই মাংসটাকে, সলিড একটা মাংস, এটাকে একটুখানি ভাত দিয়ে একটুখানি এরকম করে খাবো। মুখে খেতে আমার খুব ভালো লাগে, শুকনো সুপার। আচ্ছা, পর্তুগাল বলাতে রোনাল্ডোর কথাটা আবার মনে পড়ে গেল। বিপাল চূড়ান্ত রোনাল্ডোর ফ্যান, পর্তুগালেরও ফ্যান ছিল একসময়। কেন বলছি, বিপালের কি মনে হয় যে সবাই যে বলে বেড়াচ্ছে যে তার সাথে যারা খেলেছে তারা নাকি সাপোর্টই করেনি, এটা কি সত্যি কথা? মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে কোনো স্পোর্টসে একজন প্লেয়ারের বেশি যে খেলাটায় ইনক্লুড হয়ে যায় তখন সেটা
টিম গেম হয়ে যায়। সেইখানে টিমের একসাথে থাকাটা খুব দরকার এবং টিমকে সাপোর্ট করাটা খুব দরকার। তার মানে তুই বলতে চাইছিস এক কথায় যে টিম সাপোর্ট করেনি পুরোপুরি? সেই অর্থে যে টিম ছিল আমরা যা এক্সপেক্ট করেছিলাম, মানে ইন্ডিভিজুয়ালও তো ভালো প্লেয়ার হতে হয় না প্রত্যেকটা প্লেয়ারকে, সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যখন দেখলাম পর্তুগালের প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালো, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বা ইউসিএল চ্যাম্পিয়ন, তারা সেই অর্থে পারফরমেন্সটা এই বছর ওয়ার্ল্ড কাপে দিতে পারেনি। আর্জেন্টিনাকে নিয়ে যতই কথা হোক, যতই কন্ট্রোভার্সি থাকুক, একটা জিনিস কিন্তু আমি দেখেছি, মেসিকে কিন্তু ঘিরে ওদের একটা বিরাট সহযোগিতা যথেষ্ট। ইনফ্যাক্ট মেসিকে ধাক্কা ফাক্কা মারলে ওরা সাথে সাথে ডিপল বলে ও মলিনা ফলিনা এসে ঘিরে ঘুরে, অনেকেই আসে। সে ঠিক আছে, কিন্তু তাছাড়াও ঠিকঠাক পাস দেওয়া বা ও সেদিনকে পেনাল্টিটা মিস করলো মেসি ইজিপ্টের এগেনস্টে, তারপরেও কিন্তু ওকে ফ্রি কিক গুলোতে চান্স দিয়ে গেল। তার মানে এই না যে ও পেনাল্টি মিস করে চার দেবো না, ফ্রি কিকও পারবে না, এই যে একটা সম্মান জানো যে একটা ভুল হতেই পারে। পর্তুগাল আর আর্জেন্টিনার এই দুটো টিমের এবং ব্রাজিল, এই তিনটে টিমের যে বড় বড় তিনটে নাম, মানে নেইমার হোক বা ক্রিশ্চিয়ানো হোক কিংবা মেসি, এরা অ্যাকচুয়ালি নাম্বার 9 হয়ে খেলে। মানে এরা এখন শুধু বেশি এফোর্ট দেয় না, একটু উইং থেকে বল বাড়ায় এবং বক্সের বাইরে থেকে কিংবা ডি বক্সের ভিতর থেকে শট নেয়, মানে নাম্বার 9 হিসাবে খেলে, যেহেতু বয়সটাও ম্যাটার করছে। পর্তুগালের এটা একটা বড় সমস্যা হয়ে গেছে, প্রত্যেকে 24, 22, 20, 23, ম্যাক্সিমাম 30, তার মাঝখানে 40 রোনাল্ডোটা একটু সিনিয়র, যারা সেই সময় মানে 16 কিংবা 18-তে ছিল, মানে 14 কিংবা 18-তে ছিল যখন, পেপে হোক কিংবা নানি হোক কিংবা কুরেজমা হোক কিংবা জাও ফালিনা হোক, এরা যে রোনাল্ডোর সময়কালীন প্লেয়ার তারা নেই, সেটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হয় পর্তুগালের টিমে। আচ্ছা, এই যে মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে যে চাপ দিলেই এই নাল্লির পিসটার থেকে মাটনটা কিভাবে খুলে ফেলা যাচ্ছে, দেখো। একটা মাটন ভিন্ডালু, অতি ফেমাস একটা গোয়ান ডিশ। বাহ, গোয়াতে কিন্তু পর্তুগিজ কালচারটা মানে থাকাতে গোয়ানরা কিন্তু খুবভাবে পর্তুগালের ফ্যান। এবং আমি গিয়েছিলাম যখন গোয়াতে, ওদের সাথে কথা বলছিলাম বসে, লোকাল যারা গোয়ান আছে ওরা বলছিল যে ওরা পর্তুগালকে বিরাট ভালোবাসে। এবং পর্তুগালের যে আদলে বাড়ি ঠাড়ি ঘর, ওদের যে সিটির ছবিটাগুলো আমরা দেখি, তার মতোই গোয়ার অনেকটা, কারণ ওরা যেহেতু ওখানে সে বহু বহু বছর থেকেছে, তো সেই আদলে ব্যাপারটা হয়েছে। কিন্তু খুব সুন্দর একটা নাল্লির পিস ছিল, বেরিয়েছে। এইটুকু একটু মজা বার করার কত খাটনি। সুপার, দারুণ রান্না বান্না, নতুনত্ব রান্না আজকে ফাটাফাটি, পাঞ্জাবি থেকে শুরু করে একদম পর্তুগাল অব্দি, মাঝখানে আমাদের একদম প্রাচীন বাঙালি গুলে মাছের কষা, ফাটাফাটি। এই রান্নাগুলোর মাঝখানে গুলে মাছটা কিন্তু একদম মনে হয় না এদের মাঝখানে যেন এসে বসে পড়েছে। হ্যাঁ, মানে একটু বাংলারও টাচ থাকুক গুলে মাছটা, আর এই যে চাল কুমড়োর এই ভাপা, দুটোই দারুণ। তো চলো, ফুটবলে তো হারজিত থাকবেই, তবে কিংবদন্তি প্লেয়ারদের সম্মান করা দরকার। মেসিকে ভালোবাসি মানে রোনাল্ডোকে ছোট করবো, নেইমারকে ছোট করবো তা নয়, মানে নেইমারকে ভালোবাসি বলে বাকিদেরকে ছোট করবো নয়। খেলার জায়গায় থাকুক, ভালোবাসার জায়গায় থাকুক। আর ফুটবল আর বাঙালিয়ানার চিরন্তন সম্পর্ক, ইস্ট বেঙ্গল মোহনবাগান হোক, মোহামেডান হোক, কিংবা ওইদিকে আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিল, স্পেন, যেই হোক না কেন, দেখা যাক কে বিজয়ী হয়। ফ্রান্সও আছে। চলো টাটা, যে আজকে খাবারগুলো একদম অন্যরকমের ছিল।